সত্যি কি অপূর্ব গন্ধটা। কত বড়, আবার চাকা আছে, দেখেছো? কি অসম্ভব সুন্দর, সত্যি মন ভরে গেল সেখানে। ইটকাট পাথরের নিষ্প্রাণ এই শহরটার মধ্যেই সবুজ বনবনানী, পাখির পূজনে মুখরিত প্রাণবন্ত এক উন্মুক্ত পরিবেশ, সাথে আরও কত কি, আর সব কিছুই একেবারে বিনামূল্যে, ঠিক যেন পড়ে পাওয়া 16 আনা আমাদের এই রবীন্দ্র সরোবর, যাকে লোকে বলে দক্ষিণ কলকাতার ফুসফুস। প্রথমেই বলে রাখি, এই রবীন্দ্র সরোবরে প্রবেশ করার জন্য কিন্তু মোট 12টা গেট রয়েছে, আর এই প্রত্যেকটা গেটের পাশেই আপনি পার্কিং স্পেস পেয়ে যাবেন। 2 হুইলার বা 4 হুইলার কোনোটার ক্ষেত্রেই কিন্তু পার্কিংয়ের জন্য কোনো চার্জেস নেওয়া হয় না, আর এন্ট্রির জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, টোটালি ফ্রি। পার্ক খোলা থাকে সকাল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত, আর এখানে কিন্তু ইউজ অ্যান্ড থ্রো কোনো প্লাস্টিক নিয়ে ভিতরে ঢোকা যায় না। আমরা 12 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে গেলে পরপর পড়বে 1, 2, 3 নম্বর গেটে গিয়ে শেষ হবে, আর যেখানে আছে রোয়িং ক্লাব, মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম, এইগুলো। এই হলো রবীন্দ্র সরোবরের পুরো ম্যাপটা, পজ করে দেখে নিতে পারেন কোথায় কি আছে। 12 নম্বর গেট দিয়ে ঢুকে ডান হাতে যে রাস্তা চলে গেছে আমরা ধরে নিলাম এই রাস্তাটা। এই রাস্তায় পরপর পড়বে নজরুল মঞ্চ, সাফারি পার্ক, গেট নম্বর 10, 9, 8-এ গিয়ে শেষ হবে। এই হলো ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন। এখানে মূলত ওই সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়, তবে এইরকম সুইমিং সেন্টার কিন্তু এখানে আরো কয়েকটি আছে। এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই পড়বে কলকাতার বিখ্যাত নজরুল মঞ্চ। বিখ্যাত বলিউড সিঙ্গার কে শ্রী গুরুদাস মহাবিদ্যালয়ের জন্য শো করতে এসেছিলেন কলকাতার এই নজরুল মঞ্চে, এবং সেটাই ছিল তার জীবনের শেষ পারফরমেন্স, যা আমাদের কাছে বড়ই বেদনার। এটি আরও একটি সুইমিং সেন্টার যার নাম হলো লেক ফ্রেন্ড সুইমিং সেন্টার, যেটি নজরুল মঞ্চের একদম কাছে রয়েছে। এই সবুজে মোড়া রবীন্দ্র সরোবরে রয়েছে কিন্তু অসংখ্য গাছপালা, আর অনেক গাছের সামনেই দেখবেন এইরকম কিউআর কোড, যা স্ক্যান করলে জানতে পেরে যাবেন সেই গাছের সম্বন্ধে নানান রকম তথ্য। আর আমরা এখন যে জলাশয়টির কাছে চলে এলাম, এইটার নাম হচ্ছে পদ্মপুকুর। মাঝের ওই ফোয়ারা দুটি জলাশয়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে বর্ষাকালে এখানে আসলে দেখতে পারবেন জলাশয়ের চারিদিকে ফুটে রয়েছে পদ্ম ফুল, আর হীরের মতো জলবিন্দু টলটল করছে পদ্ম পাতার উপরে। ব্রিটিশ পিরিয়ডে 1920 সালে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট 192 একর জমি নিয়ে এই পার্ক আর জলাশয়টি তৈরি করেছিলেন। পরে 1958 সালে অফিসিয়ালি এর নাম দেওয়া হয় আমাদের কবিগুরুর নামে, রবীন্দ্র সরোবর। এখন আর পালাবে না। ওই দেখো কই গেল, এই দেখো মাছরাঙাটা জলে ঝুপ করে মাছ তুললো। এখানে একটা মাছরাঙা ঝুপ করে জলের মধ্যে পড়ে একটা মাছ তুলে নিল। বার্ড লাভারদের জন্য কিন্তু এটা একটা কলকাতার মধ্যে অন্যতম প্রিয় জায়গা। মাঝে মধ্যেই দেখতে পারবেন লম্বা লম্বা লেন্সে ডিএসএলআর ক্যামেরা হাতে গাছের দিকে তাক করে বসে রয়েছে পাখির ছবি শিকারের জন্য। এই লায়ন সাফারি পার্ক হলো এই রবীন্দ্র সরোবরের আরেকটি অত্যন্ত প্রিয় জায়গা, বাচ্চা থেকে বড় সকলের জন্যই। আর এক নজরে পজ করে দেখে নিন এখানকার টাইমিংটা কি আছে। তবে হ্যাঁ, এখানেও কিন্তু কোনো রকম কোনো টিকিটের ব্যবস্থা নেই, মানে এখানেও কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো ইউজ করতে কোনো পয়সার প্রয়োজন হয় না। এই লায়ন সাফারি পার্ক হলো মূলত ছোট বড় বিভিন্ন রকম গাছে সুসজ্জিত একটা বড় সড়ো রকমের পার্ক। আর এই পার্কের মধ্যে রয়েছে ছোটদের জন্য বেশ বড় সড়ো একটা প্লেগ্রাউন্ড, আর যেখানে ছোটদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, আর রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা এক্সারসাইজের জায়গা। সেখানে মহিলাদের যে জায়গাটা আছে সেখানে জিমের জন্য রয়েছে বিভিন্ন রকমের ইকুইপমেন্টস, আর পুরুষদের যে বিভাগটা রয়েছে সেখানে পুরুষদের জিমের জন্য রয়েছে আলাদা আলাদা ইকুইপমেন্টস।
সত্যি কি অপূর্ব গন্ধটা। অশোক বোধহয়, আমি ঠিক নাম জানি না এটার, খুব সম্ভবত অশোক। আচ্ছা, গাছের গায়ে তো কিউআর কোড লাগানো রয়েছে, দেখি দেখা যায় নাকি? এটাতে নেই বোধহয়। পাশেই দেখলাম একটা রোজ গার্ডেনও রয়েছে, তবে শীতটা যেহেতু চলে গেছে তাই গাছের ফুলগুলোও বোধহয় কোথাও হারিয়ে গেছে। ভরা শীতে আসলে হয়তো অনেক ফুল দেখতে পেতাম। আর এই রোজ গার্ডেনের পাশেই দেখলাম কয়েকজন মিলে তাদের ডান্সের প্রোগ্রাম করছে, তাই তাড়াতাড়ি করে ক্যামেরাটাকে সরিয়ে নিলাম। আর ঠিক এর পাশেই রয়েছে যোগা সেন্টার, আর এখানে লাগানো রয়েছে কত রকমের গাছ, আর সেই সব গাছের নামও লেখা রয়েছে গাছের গোড়ায়। কি হয় এই গাছ দিয়ে? ও কাঁঠাল হয়েছে, কি ভালো লাগছে দেখতে না? পলাশের চারা, ছোট্ট পলাশ, বাচ্চা পলাশ। এইখানে দেখলাম একটা লাফিং ক্লাবও রয়েছে, আর এখানে আসলে আপনি দেখতে পারবেন কত মানুষ কত রকম ভাবে তাদের শরীরচর্চায় ব্যস্ত। এইবার আমরা চলে এলাম রবীন্দ্র সরোবরের সব থেকে বড় লেকটার কাছে। আর এই লেকের মধ্যে দেখতে পারবেন দুটো ছোট ছোট আইল্যান্ড। একটা আইল্যান্ডে রয়েছে বক সারস জাতীয় পাখিদের রাজত্ব, আর একটা আইল্যান্ডে রয়েছে শুধুমাত্র পানকৌড়ি ও সাথে কিছু সারসের রাজত্ব। তবে ওই পানকৌড়ির আইল্যান্ডটা কিন্তু 3 নম্বর গেটের কাছে পড়বে। সূর্যি ঠাকুর একেবারে পশ্চিমের প্রান্তে, আর তার প্রতিবিম্ব পড়েছে রবীন্দ্র সরোবরের উপর। এই অপূর্ব সুন্দর সূর্যাস্তের দৃশ্য আমরা দেখেছিলাম 8 নম্বর গেট থেকে কিছুটা এগিয়ে এসে, মানে ওই যেখানে ক্রিকেট আর ফুটবল প্লেগ্রাউন্ডটা আছে তার থেকে একটু এগিয়ে এসে। এইবার বলি এই সরোবরে আসবেন কিভাবে। যদি মেট্রোতে আসতে হয় তাহলে রবীন্দ্র সরোবরে নামতে হবে, সেখান থেকে পায়ে হাঁটা দূরত্ব। আর যদি ট্রেনে আসেন তাহলে ঢাকুরিয়া বা লেক গার্ডেন্স নেমে সেখান থেকেও পায়ে হাঁটা দূরত্ব। আর যদি বাসে আসেন তাহলে গড়িয়াহাটের দিকে যে বাসগুলো আসছে সেই বাসে উঠে নামতে হবে গোলপার্ক স্টপেজে, আর সেখান থেকেও পায়ে হাঁটা দূরত্ব। এইবার আমরা রবীন্দ্র সরোবরের 8 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই বাইরে থেকে আমরা আবার 3 নম্বর গেটে ঢুকবো। আমরা যদি সরোবরের ভিতর দিয়ে যেতাম তাহলে পুরো পার্কটা আবার ঘুরে যেতে হতো। আর এইখানে দেখলাম ব্যাগের ভিতরে চেকিং হচ্ছে যে ইউজ অ্যান্ড থ্রো কোনো প্লাস্টিক আমাদের কাছে আছে কিনা। একটু আগেই বলছিলাম এই লেকে দুটো আইল্যান্ড আছে, একটা বক আর সারসদের রাজত্ব, আর একটা পানকৌড়িদের। এই হলো সেই পানকৌড়িদের আইল্যান্ডটা। আর এইখানে আসলে বিশেষ করে বিকেলবেলায় আপনি দেখতে পারবেন অসংখ্য অসংখ্য পানকৌড়ি গাছের ডালে বসে রয়েছে। কি বড় বড়! 3 নম্বর গেট দিয়ে ঢোকার কারণ হলো মা ফিরে এলো আর্ট গ্যালারি দেখবো বলে। তবে এই প্রতিমাগুলো কিন্তু গ্যালারির পাশে বাঁশ আর তাঁবুর শেডের মধ্যে রাখা রয়েছে। প্রতিমাগুলো যে বেশ পুরনো দেখেই বোঝা যাচ্ছে। তবে শিল্পীর নিখুঁত হাতে যে গড়া প্রতিমাগুলো তা বলার আর কোনো অবকাশই রাখে না। অপূর্ব সুন্দর মূর্তিগুলো। এইবার চলে এলাম আমরা আর্ট গ্যালারির একেবারে সামনে। অতিথিকে বরণ করার জন্য যেন গেটের দুপাশে দুটো প্রদীপ রাখা রয়েছে। অপূর্ব সুন্দর টেরাকোটার কাজে সুসজ্জিত পুরো গ্যালারিটাই। কি সুন্দর না প্রদীপের স্তম্ভগুলো! এই মিউজিয়াম দেখতেও কিন্তু কোনো পয়সার প্রয়োজন হয় না, টোটালি ফ্রি। আর ঢুকেই প্রথমেই দেখা যাবে একটা সুন্দর স্তম্ভ, আর ডান হাতে ও বাঁ হাতে রাখা রয়েছে অপূর্ব সুন্দর দুটি দুর্গা প্রতিমা।
এই প্রতিমাটি 2017 সালের চেতলা অগ্রণী ক্লাবের পুজোর প্রতিমা, আর তৈরি করেছিলেন শিল্পী ভবতোষ সুতার। পাখিতে দেখো শালিকটা কোথায়? ও বাবা, হ্যাঁ তাই। রবীন্দ্র সরোবর তো খোলা থাকে ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, কিন্তু সরোবরের ভিতরের এই মিউজিয়ামটা খোলা থাকে কিন্তু সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, আবার বিকেলে 3টে থেকে 6টা পর্যন্ত। এই রবীন্দ্র সরোবরের প্রতিটা কোণাই যেমন ফটোশ্যুট ও ভিডিওগ্রাফির জন্য একেবারে পারফেক্ট, তবু পার্কের ভিতরের এই মিউজিয়ামটা যেন একেবারে অন্যরকম ভালো। এই স্তম্ভটা নিচে থেকে উপরের দিকে দেখতে অসাধারণ লাগছিল। অসম্ভব সুন্দর এই মূর্তিটি হঠাৎ করে দেখলে মনে হবে যেন কাগজের তৈরি, তবে মূর্তিটির গায়ে কোথাও কিছু না লেখা থাকায় জানতে পারিনি যে এটা কোথাকার মূর্তি। তবে এই মূর্তিটি রয়েছে একেবারে গ্যালারিতে ঢোকার ঠিক ডান হাতে। আবার চাকা আছে, দেখেছো? কি অসম্ভব সুন্দর, সত্যি মন। গ্যালারির বাইরেটা পুরো রথের আদলে তৈরি, চারিদিক দিয়ে কানে আসছে পাখিদের বিভিন্ন রকম ডাক, আর তার মাঝে এইরকম টেরাকোটার অপূর্ব কারুকার্য। গ্যালারির ভিতরে যাওয়ার আগেই মনটা যেন ভরে গেল। এই হলো আর্ট গ্যালারির একেবারে ফ্রন্টের দিকটা। এখানে মূলত শহরের বিশেষ পুরস্কারে পুরস্কৃত কিছু কিছু মূর্তি রাখা রয়েছে। ভিতরের কারুকার্য, লাইট এবং সর্বোপরি চোখ ফিরানো যায় না এমন সব মূর্তি যেন এক অন্যরকম আবহ সৃষ্টি করেছে। কোনো এক সময় এই প্রতিমা দেখার জন্যই শহরবাসীর রাত জাগা, লম্বা লাইন, ভিড়, ঠেলাঠেলি, আর সেই সমস্ত উপেক্ষা করেই প্রতিমা যেন স্বস্তিতে বসে আছে এইখানে। কোন ক্লাবের কোন প্রতিমা তা প্রতিমার পায়ের কাছে লেখা আছে, তবে প্রতিমা দেখে মনেই হবে না যে মাটির তৈরি, মনে হবে কোনোটি যেন কাঠের, কোনোটি যেন তামার, আবার কোনোটি যেন লোহার তৈরি। তবে এখানে দেখেছিলাম একটা একেবারে চক দিয়ে তৈরি প্রতিমা। প্রতিটি প্রতিমার কারুকার্য এতটাই নিখুঁত যে চোখ ফেরানো দেয়।
আর্ট গ্যালারি থেকে যখন আমরা বেরিয়ে আসি সন্ধে তখন নেমে এসেছে, আর সরোবরের আলোগুলো সব জ্বলে উঠেছে, আর এই আলোয় সরোবরকে একেবারে অন্যরকম লাগছিল। শহরের মধ্যেই একেবারে বিনা খরচায় একেবারে অন্যরকম একটা দিন কাটানোর আদর্শ জায়গা হলো আমাদের এই রবীন্দ্র সরোবর। আমরা ঘন্টা দুয়েকের মতো ছিলাম, তাতে এই সরোবরের অর্ধেকটা হয়তো ঘুরেছি। এখানে আসলে যদি পুরো পার্কটাকে উপভোগ করতে হয় তাহলে 5 থেকে 6 ঘন্টা কিন্তু হাতে রাখতে হবে, কারণ অলসভাবে বসে ঘন্টাগুলো এমনিই পেরিয়ে যাবে। কিছুটা এগিয়ে আসার পরে দেখি ছোট্ট একটা পুল, নাম লিলি পুল, আর তার পাশেই ফোয়ারাতে লাইটের সাথে সাথে জলের রং বদলাচ্ছে। ছবি তোলার জন্য আরেকটি পারফেক্ট জায়গা। ভিডিওটি কেমন লাগলো আমাদের লিখে জানাতে পারেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাও লিখে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।